বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত সোনার তরীর কথা মনে আছে? আমি চেয়ে আসি নীল আকাশের দিকে, ধান খেতে বসে, সোনার আলো মাখা ধান গাছের শীষে শীষে, বাতাসে বাতাসে ধান গাছের পাতা, কপালে সবুজ রং সোনার রঙে, সোনার তরী বয়ে কৃষক আসে ধীরে, কেটে নিয়ে যায় সোনার ফসল করে। এই বর্ণনায় কবি ধান ক্ষেতের সৌন্দর্য আর কৃষকের জীবনের সুন্দর একটি ছবি তুলে ধরেছেন। প্রসেনজিৎ রায়ের লেখাটার কথা মনে আছে? ধান ক্ষেতের সবুজে সবুজে মিশে আছে কত গল্প, কৃষক ঘাম মাটির সোনার গন্ধে আর স্বপ্নের রং। ধান রোপণের শুরু থেকে শেষ পর্যন্ত প্রক্রিয়াটি বেশ দীর্ঘ এবং পরিশ্রমসাধ্য। প্রথমে জমি ভালোভাবে চাষ দিয়ে তৈরি করা হয়। চাষের জমি হতে হয় নরম এবং সমতল। তারপর নির্ধারিত ধানের জমি বীজ বপন করা হয়। সাধারণত বীজগুলো আগে ভিজিয়ে রাখা হয়। এরপর বীজ থেকে চারা গজানোর পর সেগুলি তুলে জমিতে রোপণ করা হয়। ধান গাছের সঠিক বৃদ্ধির জন্য সার এবং সেচ দেওয়া হয় এবং কিছুদিন পর জমিতে আগাছা হলে সেই আগাছাগুলো পরিষ্কার করে ফেলতে হয় ধানের সঠিক বৃদ্ধির জন্য। জ্বালিয়ে দিয়ে গেছে, ঠিক জানা নেই কাজগুলো কে করেছে, তবে দেখতেই পাচ্ছেন কত কষ্টের ফল এভাবে ছাই হয়ে যাচ্ছে। আসলে আমরা মানুষরাই মানুষের সবচেয়ে বড় শত্রু। দেখতেই পাচ্ছেন কীভাবে অন্যের ধান পুড়িয়ে মানুষ তৃপ্তি আছে। আমার ঠিক জানা নেই এই ধান পোড়ানোর পেছনে কারা বা কে এই কাজগুলো করছে, তবে একজন কৃষকের মাথায় হাত দিয়ে তার সর্বস্ব নষ্ট করে সারা বছরের পরিশ্রমকে জলে ফেলে যে মানুষগুলো তৃপ্তির হাসি হাসতে পারে, তাহলে আসলে তারাই হচ্ছে মনুষ্যত্ব এবং বিবেকহীন মানুষ। তারাই হচ্ছে আধুনিক প্রজন্মের কিছু বিগড়ে যাওয়া মানুষ। একজন কৃষকের এরকম পরিশ্রমের ফলে যে মানুষ আগুন ধরিয়ে দিতে পারে, আমার জানা নেই প্রকৃতি তাদের কীভাবে শাস্তি দেবে। হয়তো প্রত্যেকটি ক্রিয়ার সমান প্রতিক্রিয়া হিসেবে প্রকৃতি তাদেরকে সমান কিছু ফিরিয়ে দেবে, কিন্তু তার মাঝখানে পড়ে অসহায়তায় ভুগবেন একজন কৃষক, যিনি সারা বছর কষ্ট করে তার ধানগুলো আর ঘরে নিয়ে যেতে পারলেন না। তার হাসি মুখ এখন কান্নায় জর্জরিত।